নজরে রাখো, মেয়েটা আজ তোমার নজরে থাকার অবস্থায় কিডন্যাপ করে হয়ে গেল। আমি সেই চিন্তিত করব অস্থির। ঘরে বসে কাটছে তুমি তখন। রাহুল আইপ্যাড হাতে কাঁচুমাচু গলায় জবাব দিল। আপনি বলেছিলেন ওরা দুজন একসঙ্গে থাকলে নজর রাখতে। স্যার, ওই দিন চলে এসেছে, তাই আমিও। রিল্যাক্স। সৌরভ ধমকে উঠলেন। রাহুল কি বলবে খুঁজে পাচ্ছে না। সৌরভ টেবিল থেকে মোবাইল হাতে নিলেন। রুমে যাওয়ার আগে রাহুলের উদ্দেশ্যে কড়া গলায় বলে গেলেন, সামনে ইলেকশন, মেয়েটার উপর নজর রাখতো। আর যদি ওই মেয়ে কিডন্যাপ হয়েছে, তার মানে দুব্র তাণ্ডব চলে বাড়িতে। একবার যদি ওই মেয়ের জন্য আগামী বছরগুলো কি করবে সেটা দিয়ে গেছে। আমি কখনো রিস্ক নিব না। জি স্যার। রাহুল দ্রুত সায় দিল। অদিতি চা কেটলি থেকে কাপে ঢালছিল। চায়ের কাপ থেকে চা উপচে পড়ছে। ওর এতে মন নেই, মন তো দিয়ে বসেছে অন্য কাউকে। বারবার ধ্রুবর বলা কথাগুলো আই লাভ ইউ অদিতি। কানে সানাইয়ের মতো বেজেই চলেছে ক্রমাগত। হাতে ওর কাজ উঠছেই না, পড়াশোনাও ভালো লাগে না। সারাক্ষণ চোখের সামনে বখাটে ধ্রুব এলোমেলো কুর্তা গায়ে হেঁটে বেড়ায়। তার ওই মাদকের ন্যায় চোখের চাওয়া, অদিতির ব্যান্ডেজে তার আঙ্গুলের ছোঁয়া, এসব কিছুই অদিতির রাতের ঘুম হারাম করে দিয়েছে। ধীরে ধীরে অদিতি এলোমেলো হয়ে পড়েছে, ছন্নছাড়া বাদনহারা। মনের বিবাদেও ক্লান্ত ভীষণ। ওর অবস্থা করুণ। একদিকে ওর পরিবার, অন্যদিকে প্রেম। দুদিকের দ্বন্দ্বে অদিতি মাঝখানে পিষে যাচ্ছে। আই অদিতি, চা পড়ে যাচ্ছে তো। তানিয়া অদিতিকে ধাক্কা দিয়ে উঠল। ভাবনার মধ্যে চমকে উঠল অদিতি। দ্রুত হাত থেকে কেটলি রেখে দিল। পুরো চায়ে ভেসে যাচ্ছে টেবিল। অদিতি দ্রুত কাপড় এনে জায়গাটা পরিষ্কার করে ফেলে। তানিয়া এসব দেখছিল আর বলছিল, তোর ইদানিং কি হয়েছে? এমন খুইয়ে খুইয়ে টাইপ হয়ে গেছিস কেন? অদিতি হাসার চেষ্টা করে চায়ের কাপ হাতে নিল। বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কই, তেমন কিছুই না। তানিয়া ওর বেডে বসে অদিতিকে দেখে যাচ্ছে। চা খেতে খেতেও মেয়েটা অন্যমনস্ক। তানিয়া হঠাৎই ঠোঁট টেনে হেসে বলল, তুই প্রেমে পড়েছিস নাকি রে? ধ্রুব ভাই জানে? অদিতি চমকে উঠে দ্রুততার সাথেই জবাব দিল। না না না, আমি অমন মেয়ে নই। তানিয়া ভ্রু বাঁকালো, বলল, অমন মেয়ে মানে প্রেম করা পাপ নাকি? অদিতি ঠান্ডা গলায় জবাব দিল, আমি যে জায়গা থেকে এসেছি সেই জায়গায় প্রেম শুধু পাপ না, বরং মহাপাপ। তুমি আমাদের বাড়িতে গেলে বুঝবে। তানিয়া অবাক হয়ে তাকালো অদিতির দিকে। এ যুগে এসেও এমন গ্রাম হয় নাকি? অদ্ভুত ব্যাপার। পরপর ও হঠাৎ ধ্রুবর কথা মনে পড়ায় গা ছেড়ে বেডে হেলান দিল ফোন হাতে। এক প্রকার অদিতির কথা উড়িয়ে দিয়ে বলল, তো ধ্রুব ভাই আছে, তোর আবার কিসের চিন্তা? নিশ্চিন্তে থাক। তানিয়া ফোন দেখছে। অদিতি তানিয়ার দিকে চেয়ে বিড়বিড় করলো, তাকে নিয়েই সবচেয়ে বড় সমস্যা আমার। তুমি যদি জানতে। তানিয়া ফোন দেখছিল। হঠাৎ এক প্রকার চেঁচিয়ে উঠে বসলো। অদিতির দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে দেখালো। এ অদিতি, দেখ দেখ। অদিতি ফোনের দিকে ঝুঁকে লেখাগুলো পড়ছে। এমপি কামরুলের দলের 4 জন ছেলে নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না দুদিন ধরে। ক্যাপশনের নিচে ছেলেগুলোর ছবি দেওয়া। ছবির লোকগুলোকে দেখে অদিতি চমকে ওঠে। এরা তো ওকে সেদিন কিডন্যাপ করে নিয়ে গেছিল। তানিয়া চোখ মুখ উজ্জ্বল করে স্বস্তির শ্বাস ফেলে বলল, দারুণ হয়েছে। এগুলো নির্ঘাত ধ্রুব ভাইয়ের কাজ। তোকে নিয়ে এক রাতেই যা করেছে, এরপর ওনারা রিস্ক নেওয়ার কথা না। তানিয়া হেসে হেসে কথাগুলো বললেও অদিতির বুক কাঁপতে লাগলো। ও জিজ্ঞেস করে, ওরা কি বেঁচে থাকবে নাকি? তানিয়া গা ছাড়া ভাবে বেডে শুয়ে পড়ল আর জবাব দিল, মনে তো হচ্ছে না। ভাইকে যেভাবে নাচিয়েছে, এতক্ষণে মনে হচ্ছে টপকে গেছে। অদিতির গা হিম হয়ে এলো। ওর জন্য কিছু ছেলেকে ধ্রুব খুন করেছে, আইন হাতে তুলে নিয়েছে। ধ্রুবর বাবা মন্ত্রী, চাইলেও ওদের সর্বোচ্চ শাস্তি দেওয়া সম্ভব ওদের মতো মানুষদের কাছে। কিন্তু ধ্রুব নিজে। অদিতির হয়রান লাগতে শুরু করলো। ও যা যা দেখেছে সবকিছু ওর হজম হচ্ছে না। ও দ্রুত টেবিল থেকে পানির গ্লাস তুলে নিল। গলা শুকিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অদিতির কি করা উচিত? এ কোন পাগল প্রেমিকের খপ্পরে পড়লো? তারপর কেটে গেছে কটা দিন। অদিতি এখন বেশ সুস্থ, নিয়মিত ভার্সিটি আসা যাওয়া করছে। তবে ধ্রুবকে এড়িয়ে চলছে রীতিমতো। অদিতি চায় না সেদিনের ঘটনার পর ধ্রুবর মুখোমুখি হতে।
ধ্রুবর কাছে হয়তো কাউকে খুন করা তার কোনো ব্যাপার নয়, তবে অদিতির কাছে এটা মারাত্মক ভয়ের একটা ব্যাপার। ও চায় না ওর জন্য ধ্রুব নতুনভাবে কোনো পাগলামো বা অপরাধে জড়িয়ে পড়ুক, আর সে দায় নিক অদিতি। তাই ও প্রতিবার ধ্রুবর আড্ডায় জায়গা এড়িয়ে অন্য রাস্তা দিয়ে ভার্সিটি থেকে বেরিয়েছে। ধ্রুব সেদিকে ওকে পুরো ভার্সিটি খুঁজছে, লোক পাঠিয়েছে ডিপার্টমেন্টে, অদিতিকে পাওয়া যায়নি। অদিতি হঠাৎ করে শুরু করা এমন আচরণে হতভম্ব ধ্রুব। ও তাই খোঁজ বের করেছে অদিতি হোস্টেলে ফেরার রাস্তা। আজ এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব ইয়ামিন। উদ্দেশ্য অদিতি আয়াতকে জন্মের শিক্ষা দেওয়া, জানিয়ে দেওয়া তার এসব উদ্ভট কাজগুলো ধ্রুবকে যেন আর না দেখায়। অদিতি আজও এই রাস্তা দিয়েই হাঁটছিল। হঠাৎ হাঁটতে হাঁটতে ওর চোখ গেল ওই রাস্তার মোড়ে ধ্রুব দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো অন্যরকম হয়ে গেল হঠাৎ, যেন এক্ষুনি খেয়ে ফেলবে অদিতিকে। ধ্রুবকে দেখেই সঙ্গে সঙ্গে অদিতির পা থেমে গেল। ধ্রুব বাইক থেকে নেমে দাঁড়িয়েছে। ওর রাগী চোখগুলো ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। মনে হচ্ছে কত কোটি বছর হয়ে গেছে ও দেখেনি অদিতিকে। মেয়েটা শুকিয়ে গেছে অনেক। আজও সব সময়ের মতো ঢিলে ঢালা সালোয়ার কামিজে পরনে। ধ্রুব বারবার এই এক মেয়ের প্রতি এত মুগ্ধ হয় কেন? অদিতি নিজেকে সামলাতে পারছে না। পা বলছে উল্টো দৌড়ে চলে যেতে, অথচ হৃদয় বলছে থাকতে। ধ্রুব কি আগের থেকে আরো সুদর্শন হয়েছে? এই ময়লা টি শার্ট, এলোমেলো চুল আগেও এত ভালো লাগতো? দুটি তৃষ্ণার্ত চোখ একে অপরের দিকে চেয়ে রয়েছে। কেটে যায় কয়েক পলক। দুজনের খবর নেই, ডুবে আছে ওরা একজন আরেকজনের মাঝে। ধ্রুব ধীরে ধীরে এগিয়ে আসছে। অদিতির বুকটা আবারও থেমেছে। খানিক থেমেই শুরু করেছে লাফানো। ধ্রুব ধীর পায়ে এগিয়ে এসে অদিতির সামনে দাঁড়ালো। ওর চোখ গেল অদিতির কপালের ব্যান্ডেজে। ধ্রুব ছুতে চাইলো হাতুটি, কিন্তু অদৃশ্য এক অনধিকার বোধ ওকে আটকে দিল। ধ্রুব হাতটা আবারও নামিয়ে ফেলল। অদিতি চোখটার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, অবশেষে আপনার দেখা মিলে গেল। আমার তো উচিত এবার সিন্নি করানো, রাইট? ধ্রুব টিটকারি করে বলল। অদিতি চোখ নামিয়ে নিল। ধ্রুবর কণ্ঠ এবার কঠিন হলো, কড়া গলায় শুধালো, আমার থেকে পালাচ্ছিলে কেন? আমি তোমাকে কিছু জানিয়েছি, জবাব চেয়েছিলাম, হ্যাঁ অথবা না। অথচ তুমি আমাকে কটা দিন ভীষণ খাটিয়েছো অদিতি। হোয়াই? অদিতি অপরাধ বোধে ডুবে গেল। চোখটা নামিয়ে ফেলল। ধীর গলায় জবাব দিল, আপনি? হু? আমি? ধ্রুব ধৈর্য নিয়ে শুনছে যেমন। অদিতি একটু থামে, খানিক থেমে জোরে শ্বাস টেনে বলে, আমাদের যায় না। আপনি আরো ভালো কাউকে ডিজার্ভ করেন। আমি প্রেমে পড়ার মতো মেয়ে নই। ধ্রুবকে হতাশ হতে দেখা গেল। এতদিনের অপেক্ষায় এই উত্তর ও আশা করেনি। ধ্রুব অন্যদিকে চেয়ে নিজের এই হতাশা আড়াল করার চেষ্টা চালালো। পরপর অদিতির নিচু হয়ে যাওয়া মুখটার দিকে নিজের মুখ ঝুঁকে এনে ঠান্ডা গলায় শুধু এটুকুই বলে গেল, ফার্স্ট আনসার মাই কোয়েশ্চেন অদিতি। তুমি কি একবারের জন্য আমার কথা এই কয়দিনে ভাবুনি? আমি কি একবারের জন্য তোমার কল্পনায় আসিনি? শুরু থেকে এই সব কিছু থেকে আমি একাই ছিলাম, তুমি ছিলে না। না না। অদিতি মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। ধ্রুবর চোখে চোখ রেখে মিথ্যে বলার সাধ্য ওর নেই। ধ্রুব অদিতির ঘুরিয়ে ফেলা মুখটার থুতনি চেপে ধরে আবার ওকে নিজের মুখোমুখি আনে। অদিতি মাথাটা নামিয়ে ফেলে। ধ্রুব অধৈর্যের মতো করে অস্থির গলায় বলল, ডোন্ট লাই টু মি অদিতি। তুমি চেয়ে থাকতে আমার দিকে। যখনই আমি তোমার সামনে এসেছি, আমি তোমার চোখে আমার জন্য দরদ দেখেছি। তুমি আমাকে কেন মিথ্যে শোনাচ্ছ? আমি জানি তুমি কি ফিল করো আমার জন্য। ধ্রুব থামে, জোরে শ্বাস টেনে অদিতির হাত টেনে ওকে নিজের দিকে এগিয়ে আনে। হাত ছেড়ে চোখের কোণে আঙ্গুল ছুঁয়ে কাতর গলায় বলল, তোমার চোখ যে কথা বলে, তোমার ঠোঁট কেন সেটা বলতে চায় না অদিতি? কিসের ভয় তোমার? আমি আছি তোমার সাথে। অদিতি চোখ টলমল করছে। ধ্রুবর আঙ্গুল তখনও ওর গাল ছুঁয়ে, চোখের কোণ ছুঁয়ে আছে। ধ্রুবকেও কিভাবে বোঝাবে, আর কিভাবে বোঝালে ধ্রুব কষ্ট পাবে না? অদিতি শ্বাস আটকে পিছিয়ে গেল। ধ্রুবর হাত নেমে গেল নিচে। ধ্রুব হতাশ হয়ে তাকালো। অদিতি চোখ থেকে গড়িয়ে পড়লো দুফোঁটা পানি। ও দু হাতে চোখ মুছে থেমে থেমে বলল, আমি ভালোবাসতে জানি না। আমাকে ভালোবেসে আপনি শুধু কষ্টই পাবেন, আর কিছু না। ধ্রুব জবাবে বলল, আমি শিখিয়ে দেবো তোমায়। কেন আমাকে ফিরিয়ে দিয়ে নিজেকেও কষ্ট দিচ্ছ? আমি কাউকে কষ্ট দিচ্ছি না, বরং কষ্ট পাওয়া থেকে বাঁচাচ্ছি। আপনি চলে যান, আমার সামনে আর আসবেন না। আমার হৃদয় এত বড় নয়, বারবার আপনার মুখোমুখি হওয়ার সাহস আমার মধ্যে আর নেই।
অদিতি কথাগুলো বলে দুহাতে চোখ মুছে উল্টো ঘুরে হাঁটা ধরল। ধ্রুব পেছনে ঠায় দাঁড়িয়ে রইল। অদিতির চোখের পানি ওকে আজ এলোমেলো করে দিয়েছে। ধ্রুব অনেকক্ষণ লাগলো পুরো ব্যাপারটা হজম করতে। অদিতি ততক্ষণে চলে গেছে। ধ্রুব একসময় বুকের বাঁ পাশে হাত রেখে ঘাটটা সামান্য কাত করে ফিচেল গলায় বলে ওঠে, তুমি পালাতে থাকো অদিতি, আমি পাকড়াও করতে থাকবো। তুমি হারিয়ে যেতে থাকবে, আমি অন্ধকার দিন একসঙ্গে তোমার পায়ে হাজির করে যাব। তুমি ভয় পেতে থাকো, আমি ধ্রুব তোমার ভয়গুলো নিজের হাতে পিষে ফেলতে থাকবো। যেই প্রান্তে তুমি থাকবে, ধ্রুবকে তোমার সঙ্গে পাবে। আজ রবিবার। রবিবারে মাথার উপর শনির ন্যায় নেচে যাচ্ছে সূর্য। দুপুরটা বড্ড খড়খড়ে। তীব্র রোদ আর অসহ্য গরমে অদিতির অবস্থা করুণ বেহাল। কোনো রকম টিউশন করিয়ে বেরিয়েছে সে। রিক্সা খুঁজছে। মহাকালের এদিকটায় আজকাল রিক্সা মেলে না। অদিতি কপালের ঘাম ওড়নায় মুছছে, চোখ মুখ কুঁচকে ফেলেছে। হঠাৎই এক রিক্সা ওর সামনে এসে দাঁড়ালো। রিক্সাওয়ালা মামা রিক্সার প্যাডেল থামিয়ে মুখে হাসি টেনেই বলল, ভাবি চলেন আপনারে হোস্টেলে নামাইয়ে দিই। অদিতি ভ্রু কুচকালো। ভাবি শব্দটা ইদানিং ঘুমের মধ্যে ওর কানে বাজে। সারাক্ষণ ভার্সিটি রোডেই এ না হলে ওকে ভাবি ডেকেই চলেছে। কোন ভাইয়ের বউ হয়ে আছে আল্লাহই জানে। অদিতি কাদের ব্যাগটা এক হাতে চেপে ধরে চাপা স্বরে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, আপনাকে কে পাঠিয়েছে মামা? ধ্রুব ভাইয়ে। বলেই রিক্সাওয়ালা ইশারা করলো পেছনে। কাউকে খুঁজতে লাগলো যেমন। অদিতি অবাক হয়ে পেছনে তাকালো। কেউ নেই সেখানে। ওর মুখ থমথমে হয়ে গেল। যা বোঝার সে বুঝে গেল। সে সামনে আর আসবে না। অথচ ঠিকই অদিতির আশেপাশে না থেকেও কেমন করে সে থেকে যায়। অদিতির ঠোঁটে না চাইতো হাসি চলে এলো। পরপর ও নিজেকে শাসিয়ে হাসি লুকিয়ে ভ্রু কুচকে তাকালো। ওপাশ থেকে রিক্সাওয়ালা মামা অদিতিকে এখনো সেভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, ভাবি আপনি চাইবেন না? ধ্রুব ভাই বকবো আমারে। আবার ওই অসহ্য ভাবি ডাক। অদিতি এবার কিছুটা কঠোর গলায় বলল, মামা আমি বিয়ে করিনি আপনার কোনো ধ্রুব ভাইকে। আমাকে ভাবি আল্লাহর ওয়াস্তে ডাকবেন না। রিক্সাওয়ালা মামা যেন ভারী অবাক হলেন। অদিতির গরম গরম রাগ দেখে উনি মিয়ে গেলেন আর বললেন, ভাবি আপনাকেও কি ঝগড়া হয়েছে? ঝগড়া করিয়েন না। ধ্রুব ভাইয়ে ভালো মানুষ, একদম মাটির মানুষ। রিস্কায় উঠে আহেন, রোদে দাঁড়ায় আবার কিসের রাগ? অদিতির এবার ইচ্ছে হচ্ছে মাথার সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলতে। ভাই নাই প্রেমের খবর, তার সঙ্গে আমার নাকি রাগ করাও হয়। অসহ্য। বৃষ্টির রাগে মাথার ভেতরটা অব্দি ধবধব উঠল। অদিতি আর দাঁড়ালো না, দ্রুত উঠে বসলো রিক্সায়। ব্যাগ কোলের উপর রেখেই বলল, মামা যান তো যান। মামার খুশি দেখে কে। আজ অদিতিকে হোস্টেলে পৌঁছে দিতে পারলেই কর করে 1000 টাকার নোট মিলবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। রিক্সাওয়ালা মামা ধ্রুবর নির্দেশ মতোই শেষবারের মতো রিক্সা চালানোর আগে একবার অদিতির জামা ওড়না দেখে নিল। কোনোভাবে ওড়না ওর চাকায় আটকে গেলে মহা বিপদ। ধ্রুব ভালোর ভালো খারাপের খারাপ। মায়ের লাগাবে ধরে উনি সাবধানে সব দেখে নিয়ে স্বস্তির শ্বাস ফেলে রিক্সা চালানো শুরু করলেন। অদিতি অস্বস্তি নিয়ে রিক্সায় বসে আছে। ওর মনে চলছে অন্য ভাবনা। ধ্রুব এসব করে কি বোঝাতে চাইছে? সে কি সত্যি অদিতির প্রেমিক হয়েছে? অদিতি তাকে ফিরিয়ে দেবার পরেও ও আশেপাশে থেকে ওকে এভাবে দুর্বল করে দিয়ে কি শান্তি পাচ্ছে এই ছেলে? অদিতির বুকের মধ্যে ভোঁতা এক যন্ত্রণা হচ্ছে। ওর বেহায়া মন বারবার বেহায়া কিছু করে বসতে মন চাইছে, অথচ মস্তিষ্ক আটকাচ্ছে ওকে। মাঝ রাস্তায় অদিতির ফোনে কল এলো। রিক্সায় বসে থেকে ফোনটা রিসিভ করলো সে। অদিতি সালাম দিল। ফাহিমা ওপাশ থেকে বললেন, কি রে মা, কবে আসবি বাড়ি? তোর কলেজ বন্ধ দিবে কখন রে? অদিতি হালকা গলায় উত্তর দিল, পরশু থেকে ছুটি আছে 7 দিনের, দেখি আসতে পারি কিনা। ফাহিমা এবার একটু দোনামোনা করতে লাগলেন। উসখুস করছেন কিছু বলার জন্য। অদিতি যেন বুঝে ফেলল। ও লাই দিয়ে বলল, কিছু বলার থাকলে বলে ফেলো মা, আমার সামনে এত কি ভাবছো? ফাহিমা কিভাবে কথাটা উঠাবেন বুঝতে পারছিলেন না। এই ব্যাপারে ওনার নিজেরও তেমন মত নেই। শুধু স্বামীর চাপে পড়ে মেয়ের চলার পথে বাধা হতে মন চাইছে না। তবু উনি বললেন অপ্রস্তুত গলায়, আসলে তোর জন্য একটা বিয়ের আলাপ আসছে। ছেলে পাশের গ্রামের, ঢাকাতেই চাকরি করে। তোর আব্বা রাজি বলছেন যদি আকত করিয়ে রাখি।
অদিতির বুকটা ধক করে উঠল সঙ্গে সঙ্গে। চোখের সামনেই ধ্রুবর পাগলামোটা ভেসে উঠল সেদিন রাতে ধ্রুবর শিহরণ জাগানো এক একটা ছোঁয়া। অদিতির শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। ও চোখ বন্ধ করে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর থেমে থেমে বলল, মা, এক্ষুনি এসব কেন? আমি তো এখনো পড়াশোনা করছি। ফাহিমা মেয়ের কথার উত্তরে কি বলবেন খুঁজে পেলেন না। একই কথা উনি নিজেই স্বামীকে বলেছেন। তোফাজ্জল এক ধমকে চুপ করিয়ে দিয়েছে তাকে। ফাহিমা গলাটা নরম করে বুঝিয়ে বলার চেষ্টা করলেন, উঠিয়ে তো নেবে না রে। এবার বাড়ি এলে ওরা যদি দেখে পছন্দ করে তবে পরে কথা এগোবে। এই কথা শুনে অদিতির বাড়ি যাওয়ার যেটুকু ইচ্ছে ছিল তাও মুহূর্তেই শেষ হয়ে গেল। ওর এতদিন শুধু ধ্রুবর থেকে পালানোর জন্য বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিল, আর এখন সেখানেও আরেক বিপদ ছুটে আসছে। এখন কোথায় যাবে অদিতি? অদিতি যেটুকু বলার ছিল সে কথাটাও মুখ থেকে বের করতে পারল না। বাড়ি না যাওয়ার আর কোনো অজুহাত দেখাতেও পারবে না। তবুও চেষ্টা করলো, বলল, আমি রিকশায় আছি মা, আর এই মাসে ছুটি পাবো কি না এখনো তো নিশ্চিত হইনি। রুমে গিয়ে তোমার সাথে কথা বলি। ফাহিমা উত্তরে কিছু বলার আগে ওনার কথার মাঝপথে ফোনটা কেড়ে নিলেন অদিতির বাবা তোফাজ্জল। বাবার গমগমে গলা শোনার সাথে সাথে অদিতির শ্বাস আটকে এলো, গা কাঁপতে লাগলো। তোফাজ্জল ভালো মন্দ জিজ্ঞেস করার ধার ধারলেন না, শুরুতেই বলে ফেললেন, অদিতি, তুমি পরশু ট্রেন ধরে বাড়ি আসছো। আমি ছেলেদের কথা দিয়ে ফেলেছি। এখন তোমার বাবার মুখ রাখার উচিত তোমারই। আমি কি ঠিক বলেছি? অদিতি কিছু বলার সাহস পেল না, আর হাত কাঁপছে তার। ও ভয়ে কাঁপতে কাঁপতেই বলল, আমি আসবো আব্বা। তোফাজ্জলকে শান্ত হতে দেখা গেল। উনি গমগমে গলায় বললেন, তোমার ট্রেনের টিকিট আমি কেটে রেখেছি সপ্তাহে। সময় মতো চলে আসবে। আর রিকশায় বসে এত কথা বলা দরকার নেই। রুমে গিয়ে কল করো। অদিতি মাথা নাড়ালো, তারপর সালাম দিয়ে কল কেটে দিল। ফোন কেটে ও ফোনটা দুহাতে শক্ত করে চেপে ধরলো। ধ্রুব ধ্রুব পাগল হয়ে যাবে এসব শুনলে। অদিতিও তো ঠিক নেই। ধ্রুবকে যতই ফিরিয়ে দিক, দিন শেষে যেটুকু ফেসে যাওয়ার ও তো ফেসেই গেছে। অদিতি চোখ টলমল করছে। ও অনেক কষ্টে কান্না আটকে রাখলো পুরোটা রাস্তায়। এদিকে ওদের পুরো কথোপকথন রিক্সাওয়ালা মামা কান খাড়া করেই শুনেছিল। ধ্রুব সারাদিনে ছোটাছুটি শেষে সবাই রুমে ফিরেছে। রুমটা ওর বড্ড অগোছাল। ড্রয়ারের উপর জিন্স শার্ট ছড়ানো, বিশাল আয়নার কোণে ঝুলিয়ে রাখা টাওয়াল, বিছানার একপাশে স্তব করে ফেলে রাখা কাপড় চোপড়। রুমে ঢুকে এসব দেখে ধ্রুবর মেজাজ বিগড়ে গেল। ও ভ্রু কুচকে মহা বিরক্ত হয়ে কাপড়ের স্তবের একপাশে সরিয়ে বিছানায় বসলো। পুরো রুমটা একবার চোখ বুলিয়ে দেখলো। এলোমেলো রুমের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ করে ওর মনে হলো, বিয়ে করার পর তার রুম তো আর কখনো এমন থাকবে না। অদিতি তার গোলগাল নরম হাত দিয়ে ধ্রুবর রুমকে ঠিক গুছিয়ে নেবে, ধ্রুবকে অন্ধকার থেকে টেনে আনবে আলোর দিকে। অদিতির কথা ভাবতে ধ্রুবর ঠোঁটে মৃদু হাসি ফুটলো। ধ্রুবর এখন ইচ্ছে করছে অদিতির কাছে একবার ছুটে যেতে। নতুন প্রেমে পড়লে কি মানুষ এমন পাগল হয়ে যায়? নিজের ভাবনাতে নিজেই হেসে দিল ধ্রুব। মাথার চুলগুলো এক হাতে এলোমেলো করে ফেলে, তারপর হেসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ভ্রু কুচকে নিজেকে আগাগোড়া দেখলো। আজ রাজন বলছিল ধ্রুব নাকি বদলে যাচ্ছে, প্রেমের সব সিমটম নাকি ওর মধ্যে প্রকাশ পাচ্ছে। ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে সেই সিমটমগুলোই খুঁজছে। তার মধ্যে কি সত্যি অনেক পরিবর্তন এসেছে? প্রেমে পড়ে কি মানুষ এতটাও পরিবর্তন হয়? এমন সময় ফোন এলো। ধ্রুব মুখ স্বাভাবিক করে পুরনো গম্ভীর রূপেই ফিরে এলো। এগিয়ে গিয়ে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে কেউ তাকে কিছু বলল। সব শুনে হঠাৎই ধ্রুবর মুখটা থমথমে হয়ে গেল। ও ঠান্ডা গলায় শুধু বলল, করাচ্ছি বিয়ে ওনাকে। ধ্রুব ফোনটা কেটে পকেটে পড়ল। দ্রুত হেঁটে গিয়ে বিছানার উপর থেকে শার্ট নিয়ে গায়ে দিল। তারপর বড় বড় পা ফেলে এগিয়ে গেল রুমের বাইরে। ড্রয়িং রুমে আসতেই পেছন থেকে সৌরভ এত রাতে ছেলেকে বাইরে যেতে দেখে ডাক দিলেন। এত রাতে কোথায় যাচ্ছ? ধ্রুব ফিরেও তাকালো না। ওর এখন বড্ড তাড়া। মাথায় চড়ে আছে 80 কেজি ওজনের জেলাসি। ও কোনো জবাব না দিয়ে দ্রুত পা চালিয়ে বাইকের দিকে এগিয়ে গেল। অদিতি সেই কখন থেকে সামনে বই নিয়ে বসে আছে, কিন্তু তার আজ পড়াশোনায় একদমই মন বসছে না। পুরো মন জুড়ে ধ্রুবর চিন্তা, ওর ভাবনা ছড়িয়ে ছিটিয়ে আছে। মাঝে মধ্যে অদিতির মনে হয় ওর মস্তিষ্ক আর নেই, পুরোটাই ধ্রুবর দখলে চলে গেছে। শান্তি দিচ্ছে না এই ভাবনাগুলো ওকে।
অদিতি ভাবছে এবার বাড়ি গেলে ছেলেপক্ষ দেখতে আসবে। এটা জানলে ধ্রুব কি করবে? কুরুক্ষেত্র বানিয়ে ফেলতে পারে হয়তো। শুধু ধ্রুব নয়, অদিতি নিজেও চাইছিল না ছেলেপক্ষের সামনে যেতে। গ্রামের ছাপোষা মেয়ে অদিতি কিভাবে এমন একটা বখাটে প্রেমিকের প্রেমে পড়ে গেল কে জানে। প্রেমে পড়লো তো তার উপর তার প্রেমে পড়ে এই করুণ হাল। মানুষ কি বলবে? অদিতির ভালো লাগছে না কিছুই। কি করবে, কাকে বোঝাবে মনের এই ব্যথাগুলো, অসহ্যকর এই দ্বিধাগুলো। অদিতির মনে এক টানাপড়নের। হঠাৎই টেবিলের উপর রাখা ফোনটা বেজে উঠল। অদিতি ভাবনার মধ্যেই চমকে উঠল। নম্বর সেভ করা নেই। ভ্রু কুচকে বইটা বন্ধ করে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে একটা থমথমে গলার স্বর ভেসে আসলো। ধ্রুব বলছি, নিচে আসো, আই এম ওয়েটিং। অদিতি চমকে উঠে চেয়ার ছেড়ে দাঁড়ায়। ফোনটা কান থেকে নামিয়ে চোখের সামনে ধরলো। ভালোভাবে নম্বরটা দেখলো। এটা কি নতুন কোনো নম্বর তার? ধ্রুব কিভাবে কতবার নম্বর পাল্টায় ভেবে পাচ্ছে না সে। অদিতি ফোনটা কানে লাগালো ধীর হাতে। ঢোক গিলে সরাসরি বলার চেষ্টা করলো। আমি আসতে পারবো না, রাত অনেক হয়েছে, বাড়ি চলে যান প্লিজ। ওপাশ থেকে ধ্রুব যেন ব্যঙ্গ করেই হাসলো। কপালে আঙ্গুল চুলকে নিতে নিতে উপরের দিকে অদিতি জানলার দিকে তাকিয়ে বলল। 5th ফ্লোর, রুম নম্বর 502, রাইট অদিতি? অদিতি চমকে উঠল। দ্রুত গিয়ে জানলার পাশে দাঁড়িয়ে নিচে তাকালো। ধ্রুব ওর দিকে চেয়ে আছে। অদিতি আতকে উঠে বুকে ফু দিয়ে সরে গেল আড়ালে। ভীতু গলায় বলল। আপনি কি বোঝাতে চাইছেন? ধ্রুব এবার কঠোর গলায় স্পষ্ট করে বলে ফেলে। আমি উপরে উঠবো নাকি তুমি নিচে আসবে? আমাকে দয়া করে আর জ্বালিও না অদিতি। আমি জ্বললে ঝাঁঝরা করে ফেলবো তোমাকে, জানো তো। অদিতি ঢোক গিলল। এবার বলেই দিয়েছে উপরে আসবে মানে চলেই আসবে। যা ঘাটতেরা ছেলে। অদিতি অজুহাত দেখানো শুরু করলো এবার। নিচে দারোয়ান আছে। ওপাশ থেকে ধ্রুব হাসে। কৌতুক শুনেছে যেমন তেমন করে বলল। আমার মতো দারোয়ানও তোমার জন্য ওয়েট করছে, বেচারা ঘুমে ঢুলছে। নিচে নামো তুমি। দারোয়ান ওর নিচে নামার অপেক্ষাই করছে। এটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না অদিতির। এই দারোয়ান অনেক রাগী। রাত 10টা বাজলে গেট বন্ধ করে ফেলে। রাত 11টায় কিভাবে তার জন্য গেট খুলে রেখেছে? ধ্রুব ততক্ষণে ফোন কেটে দিয়েছে। ফোন কাটার আগে অবশ্য কয়েকবার শাসিয়েছে। ওইদিকে অদিতির মন মানছে না। ভেতরের মন বলল, যা, প্রেমিক ধ্রুবর জন্যই তো মন খারাপ করে বসেছিলে এতক্ষণ। কিন্তু মস্তিষ্ক বলল, নিজেকে আটকে রাখ অদিতি, নিজের বিপদ তুই নিজেই ডেকে আনছিস। অতঃপর শেষ পর্যন্ত মনের কথাই জিতল। অদিতি চাদর দিয়ে পুরো শরীর ঢেকে মুখ লুকিয়ে বেরিয়ে এলো। গেটের সামনে আসতেই দারোয়ান মুখ ভরে হেসে দরজা খুলে দিল। অদিতি শুধু অবাক হয়ে দেখছিল দারোয়ানের আচরণগুলো। গেট পেরিয়ে আসতেই দূর থেকে ধ্রুবকে দেখতে পেল। ব্যাস, ওর মন বেপরোয়া গতিতে লাফানো শুরু করে দিল। অদিতি বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে ধরে চোখ বুজে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল। তারপর চোখ খুলে ধীর পায়ে এগিয়ে গেল ধ্রুবর সামনে। ধ্রুব ওর দিকে পিঠ করেই আছে। অদিতি আস্তে করে ডাকলো। শুনছেন? ধ্রুব ঘুরে তাকালো। ধ্রুবর চোখ দুটো অদিতির চোখে আটকে গেল। দুজনেই ভেসে গেল এক অন্য দুনিয়ায়। অদিতির মাথা ঢেকে রাখা চাদরে, ধ্রুবর মাথায় ক্যাপ। অন্ধকারে দুজন দুজনের চোখে কি এমন দেখলো কে জানে। দুজনের মধ্যে এক অন্যের জন্য যেটুকু রাগ, ঈর্ষা ছিল সব দূর দূর করে পালিয়ে গেল। বাকি যেটুকু থাকলো সেটুকু শুধুই ভালোবাসা। একজনের প্রকাশিত প্রেম, অন্যজনের অপ্রকাশিত। অদিতি নিজের চোখ বড্ড কষ্টে সরালো। আশেপাশে চেয়ে হৃদয়ের যন্ত্রণা চেপে ধীরে গলায় জিজ্ঞেস করলো। কেন ডেকেছেন? ধ্রুবর ধ্যান ফিরল। ও চোখ সরিয়ে অন্যদিকে চেয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালালো। তারপর আবার তাকালো অদিতির দিকে। ধীরে ধীরে ওর চোখে সেই 80 কেজি ওজনের জেলাসি ফুটে উঠল। ধ্রুব ঠান্ডা গলায় বলল। ছেলেটা কি করে? ওই শালাকে আমার চেয়েও অনেক বেশি তোমায় ভালোবেসে ফেলেছে। অদিতি শুরুতে বুঝতে পারলো না ধ্রুব কি বোঝাতে চাইছে। ও অবাক চোখে ধ্রুবর দিকে কিছুক্ষণ চেয়ে রইল। জিজ্ঞেস করলো, কোন ছেলের কথা বলছেন? ধ্রুব এবার নিজেকে আর দমিয়ে রাখতে পারলো না। অদিতির হাত টেনে ধীরে নিজের সঙ্গে ওকে মিশিয়ে নিল। অদিতির বাহু দুহাতে দুদিকে চেপে রেখে চোখে চোখ মিলিয়ে চেঁচিয়ে বলে গেল শুধু নিজের ঈর্ষার কথা। কোনো ছেলে পক্ষের সামনে তুমি একদম বসবে না অদিতি, কসম তোমার। যদি বসো, তুমি জানবেও না আমি ওই ছেলেকে কি করে ফেলবো। আমি ধীরে ধীরে নিজের রাগ কন্ট্রোল করছি, জাস্ট বিকজ অফ ইউ। আমাকে আমার পুরনো রাগ ফিরিয়ে আনতে বাধ্য করিও না অদিতি, প্লিজ। ধ্রুবর রাগের পারদ লাফিয়ে লাফিয়ে উঠছিল। ও অদিতির সামনে নিজের রাগী সত্তা প্রকাশ করতে চায়নি।
কিন্তু ও নিজেকে আটকাতেও পারেনি। অদিতি বড় বড় চোখে ধ্রুবর রাগ আর ঈর্ষা দেখছিল। ধ্রুবর ওই অস্থিরতা দেখে অদিতির ভেতর নড়ে উঠল যেমন। ও ভয়ার্ত মুখে ধ্রুবকে দেখছিল। অদিতির ভয়ার্ত মুখ দেখে আচমকা ধ্রুবর হুঁশ ফিরল। কি করছিল ও এতক্ষণ? ধ্রুব ওর চোখের দিকে চেয়ে আচমকাই ওকে ছেড়ে দিল। এলোমেলো দৃষ্টি ফেলল। নার্ভাস গলায় নিচু স্বরে বলল, সরি। তারপরও পেছনে ঘুরে দাঁড়িয়ে গেল। কোমরে হাত রেখে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। ধ্রুব চোখ বুজে নিজের রাগটুকু সামলাচ্ছে, আর অদিতি শুধু অবাক চোখে ওকে দেখেই যাচ্ছে। ধ্রুব এই প্রথমবার ওর উপর এমন রাগ দেখালো। এসব কি শুধুমাত্রই অদিতি ছেলেপক্ষ দেখতে আসবে এজন্য জন্য? অদিতির হঠাৎই কি যে হলো? ও নিজের অজান্তে হাত বাড়িয়ে ধ্রুবর বাহু স্পর্শ করলো। ধ্রুব অবাক হয়ে ফিরে তাকালো। ওর হাতের দিকে একবার তাকিয়ে অদিতির চোখের দিকে তাকালো। অদিতি ধ্রুবকে শান্ত করার ভঙ্গিতে বলল, একটু শান্ত হন প্লিজ। আমি রাজি নই এই বিয়েতে। আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি। ধ্রুব স্থির দৃষ্টিতে চেয়ে রইল। ওর চোখ দুটো অদিতির চোখে আটকে আছে। অদিতির হাতটা তখনও ধ্রুবর শক্ত বাহু ছুঁয়ে আছে। দুজনে দুজনের চোখের দিকে চেয়ে আছে। তারপর হঠাৎই ধ্রুবর পুরুষালী মনে খুশি দৌড়ঝাঁপ করে উঠল। তার অদিতিকে আজ তাকে কৈফিয়ত দিচ্ছে। এই অধিকার কি সে ফাইনালি পেয়েই গেছে?